আমি জানি সেদিন রিনার বলা সেই কথাগুলো কেন আমার বুকের গভীরে এক অজানা সুর বাজিয়েছিল। ওর শান্ত গম্ভীর চোখের দিকে তাকিয়ে আমার হাসি মিলিয়ে গিয়েছিল। ও আমার কসমেটিক্সের গন্ধ শুকতে শুকতে বলেছিল, বৌদি, তোমার গন্ধে আমি মজে যাই। আমি হেসেছিলাম, সে কি? কিন্তু ও হেসেছিল না। ওর মুখটা কেমন যেন পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিল, যেন এক গভীর সমুদ্রের সব রহস্য ওর চোখে এসে ভিড় করেছিল। সেই মুহূর্তে আমি বুঝিনি ওর ওই গম্ভীর দৃষ্টির আড়ালে লুকিয়ে আছে এক অপ্রকাশিত গল্প, যা আমাদের তিনজনের জীবনকে আমূল বদলে দেবে। নমস্কার বন্ধুরা, ঈশিতা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, যা আপনাদের মনকে আলোড়িত করবে। গল্পটি শোনার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাদিয়া আর আরিফের বিয়েটা হয়েছিল অনেকটা চিরাচরিত বাঙালি পরিবারের মতো, দেখাশোনা করে। তবে তাদের ভালোবাসার বাঁধন ছিল আধুনিকতার ছোঁয়ায় মোড়ানো, যেখানে একে অপরের প্রতি সম্মান আর গভীর আস্থা ছিল মূল ভিত্তি। আরিফ ঢাকার এক বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, আর সাদিয়া একজন গৃহিণী হলেও নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ছোটখাটো হস্তশিল্পের ব্যবসা চালাত অনলাইনে। তাদের সংসারটা ছিল ছোট, কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ। বিয়ের পর প্রথম কয়েক মাস ছিল মধুচন্দ্রিমার রেশেমাখা। নতুন সংসার, নতুন মানুষ, নতুন স্বপ্ন। সাদিয়া তার নতুন জীবনকে উপভোগ করছিল প্রতিটি মুহূর্তে। আরিফের বাবা মা থাকেন খুলনায়। তাদের ছোট মেয়ে রিনা ঢাকার এক নামকরা বিশ্ববিদ্যালয় ফাইন আর্টসের ছাত্রী। প্রায়শই সে হোস্টেল ছেড়ে আরিফ আর সাদিয়ার কাছে এসে থাকত। রিনা ছিল এক ঝলমলে প্রজাপতির মতো। তার চোখে ছিল শিল্পের স্বপ্ন, হাতে ছিল রঙের জাদু। সাদিয়ার সঙ্গে তার সম্পর্কটা প্রথম থেকেই খুব মধুর ছিল। সাদিয়া চেয়েছিল রিনাকে তার ছোট বোনের মতো আগলে রাখতে, আর রিনাও যেন সাদিয়ার মধ্যে খুঁজে পেয়েছিল এক পরম বন্ধু, এক আশ্রয়। রিনা যখনই আসত, তাদের ছোট ফ্ল্যাটটা যেন ভরে উঠত এক অন্যরকম সজীবতায়। রিনা ঘন্টা সাদিয়ার পাশে বসে গল্প করত, তার ইউনিভার্সিটির বন্ধুদের কথা বলত, নিজের আঁকা ছবি দেখাত। সাদিয়াও মুগ্ধ হয়ে শুনত তার কথা। রিনা ছিল সাদিয়ার ঠিক উল্টো। সাদিয়া শান্ত, ধীর স্থির, আর রিনা চঞ্চল, আবেগপ্রবণ। হয়তো এই বৈপরীত্যই তাদের সম্পর্ককে আরও গভীর করেছিল। রিনা প্রায়ই সাদিয়ার মেকআপ টেবিলের সামনে বসত, তার কসমেটিক্স ঘাঁটত। সাদিয়াও তাতে কিছু মনে করত না, বরং রিনার পছন্দ দেখে সে আনন্দই পেত। রিনা বলত, বৌদি, তোমার সব জিনিসপত্র কেমন ছিমছাম আর রুচিশীল, আমার তো কিছুই গোছানো থাকে না। সাদিয়া হাসত, আহা, তুমি তো শিল্পী মানুষ, শিল্পীদের মন তো আর সাধারণ মানুষের মতো গুছিয়ে থাকতে পারে না। একদিন বিকেলে আরিফ তখনও অফিস থেকে ফেরেনি। সাদিয়া বারান্দায় বসে সূচিকর্ম করছিল। রিনা সাদিয়ার মেকআপ টেবিলের সামনে বসেছিল। সাদিয়ার নতুন আনা একটা পারফিউমের বোতল হাতে নিয়ে ও চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিচ্ছিল। সাদিয়া তাকিয়ে দেখছিল রিনার মুখে এক অদ্ভুত প্রশান্তি। একটু পর ও চোখ খুলে সাদিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসেছিল। সেই হাসিতে ছিল এক অদ্ভুত মাদকতা, যা সাদিয়ার বুকে এক অজানা শিহরণ জাগিয়েছিল। রিনা পারফিউমটা সাদিয়ার দিকে এগিয়ে দিয়ে বলেছিল, বৌদি, তোমার এই পারফিউমটা দারুণ, একটা অন্যরকম গন্ধ, কেমন যেন একটা মায়া আছে এই গন্ধে। সাদিয়া হেসেছিল, মায়া? নতুন তো আনলাম, তোমার পছন্দ হয়েছে? রিনা মাথা নেড়েছিল, হ্যাঁ, ভীষণ। আসলে শুধু এই পারফিউমটা নয় বৌদি, তোমার সব জিনিসেরই একটা নিজস্ব গন্ধ আছে। তোমার শাড়ি, তোমার বিছানা, তোমার ঘর, সবখানে একটা মিষ্টি শান্ত গন্ধ, কেমন যেন স্নিগ্ধ। সাদিয়া একটু অবাক হয়েছিল। রিনা এর আগেও তার জিনিসের প্রশংসা করেছে, কিন্তু এভাবে গন্ধের কথা বলেনি। রিনার কথাগুলো কেমন যেন অন্যরকম লাগছিল। রিনা পারফিউমের বোতলটা আবার শুকে বলেছিল, বৌদি, তোমার গন্ধে আমি মজে যাই। সাদিয়া এবার খিলখিল করে হেসে উঠেছিল, সে কি, পাগল নাকি তুমি? গন্ধ শুকে কেউ মজে যায় নাকি? রিনা হাসেনি, ওর চোখ দুটো কেমন যেন গম্ভীর হয়ে গিয়েছিল।
সাদিয়ার দিকে তাকিয়ে ও শান্ত অথচ দৃঢ় স্বরে বলেছিল, হ্যাঁ, মজে যাই। তোমার এই গন্ধের মধ্যে একটা আশ্রয় খুঁজে পাই, এমন একটা আশ্রয় যা আমি আর কোথাও পাই না। জানো বৌদি, তোমার পাশে থাকলে আমার সব চিন্তা, সব ভয় কেমন যেন উধাও হয়ে যায়। রিনার এই কথাটা শুনে সাদিয়ার হাসি মুহূর্তেই মিলিয়ে গিয়েছিল। ওর বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠেছিল। রিনার চোখের গভীরতা, তার কণ্ঠস্বরের দৃঢ়তা সাদিয়ার মনে এক অদ্ভুত দোলা দিয়েছিল। সাদিয়া বুঝছিল না রিনার এই কথাগুলোর অর্থ কী। এটা কি শুধুই ভালোবাসার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর অনুভূতি? সাদিয়ার মনে একটা চাপা অস্বস্তি দানা বাঁধতে শুরু করেছিল। সেদিন রাতে আরিফ বাড়ি ফিরলে সাদিয়া রিনার কথাগুলো তাকে বলতে চেয়েছিল, কিন্তু কেন জানি তার মুখ দিয়ে কথা বের হয়নি। কেমন যেন একটা অদৃশ্য দেয়াল তাকে আটকে রেখেছিল। সে ভাবছিল হয়তো রিনা তাকে খুব ভালোবাসে, ছোট বোনের মতো। হয়তো ওর মনটা নরম, তাই এমন আবেগপ্রবণ কথা বলেছে। কিন্তু রিনার চোখের সেই গম্ভীর দৃষ্টি, সেই গম্ভীর স্বর কিছুতেই সাদিয়ার মন থেকে যাচ্ছিল না। পরের কয়েকদিন সাদিয়া রিনাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে শুরু করেছিল। রিনা আগের মতোই হাসি খুশি ছিল, সাদিয়ার সঙ্গে গল্প করত, ইউনিভার্সিটির কথা বলত। কিন্তু সাদিয়ার মনে হচ্ছিল রিনার হাসির আড়ালে যেন এক গভীর বিষাদের ছায়া লুকিয়ে আছে। রিনা প্রায়শই আনমনা হয়ে যেত, নিজের মনেই কি যেন ভাবত। মাঝে মাঝে তার চোখ ছলছল করে উঠত, যা সাদিয়ার চোখ এড়াত না। একদিন বিকেলে রিনা চুপচাপ সাদিয়ার বিছানায় শুয়েছিল। সাদিয়া তার পাশে গিয়ে বসল। রিনার কপালে হাত রেখে সাদিয়া নরম স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে রিনা? ইদানিং তোমাকে কেমন মনমরা দেখছি। সব ঠিক আছে তো? রিনা চোখ বন্ধ রেখেই বলেছিল, কিছু না বৌদি, একটু টেনশন হচ্ছে, ইউনিভার্সিটির প্রজেক্টের কাজ। শুধু প্রজেক্টের কাজ? সাদিয়া রিনার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। আমার কাছে কিছু লুকাবে না তো? আমাকে কি তোমার নিজের দিদির মতো মনে হয় না? রিনা চোখ খুলে সাদিয়ার দিকে তাকিয়েছিল। ওর চোখে জল টলমল করছিল। সে হঠাৎ উঠে বসে সাদিয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলেছিল। সাদিয়ার শাড়ির আঁচল ভিজে যাচ্ছিল রিনার চোখের জলে। সাদিয়া রিনার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল। কি হয়েছে রিনা, বলো আমাকে, কি কষ্ট হচ্ছে তোমার? অনেকক্ষণ কাঁদার পর রিনা শান্ত হয়েছিল। সে ফিসফিস করে বলেছিল, বৌদি, আমি খুব বিপদে আছি, আমি কাউকে বলতে পারছি না। মা বাবাকে বললে ওরা খুব কষ্ট পাবে, আরিফ ভাইয়াকেও বলতে পারছি না, শুধু তোমাকে বলতে পারি। সাদিয়া রিনাকে আরও শক্ত করে জড়িয়ে ধরেছিল। বলো, কি হয়েছে, আমি তোমার পাশেই আছি। রিনা ভয়ে ভয়ে বলতে শুরু করেছিল তার জীবনের এক অন্ধকার অধ্যায়ের কথা। ইউনিভার্সিটিতে তার এক সহপাঠীর সঙ্গে তার সম্পর্ক হয়েছিল। ছেলেটি প্রথমে খুব ভালো ছিল। রিনা তার প্রেমে পুরোপুরি ডুবে গিয়েছিল। কিন্তু ধীরে ধীরে ছেলেটির আসল রূপ বেরিয়ে আসতে শুরু করে। সে রিনাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করত। রিনা ভয়ে কাউকে কিছু বলতে পারছিল না। সে ভেবেছিল হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু ছেলেটির চাহিদা দিন দিন বাড়ছিল। রিনা তার ফাঁদে এমনভাবে জড়িয়ে গিয়েছিল যে সেখান থেকে বেরোনোর কোনো পথ খুঁজে পাচ্ছিল না। সম্প্রতি ছেলেটি তাকে ব্ল্যাকমেইল করা শুরু করেছে, রিনার কিছু ব্যক্তিগত ছবি ব্যবহার করে। রিনা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। আত্মহত্যার চিন্তাও তার মাথায় এসেছিল। রিনার কথা শুনে সাদিয়া স্তম্ভিত হয়ে গিয়েছিল। তার নিজের ছোট বোনের মতো রিনার এই অবস্থা। তার মনে তীব্র রাগ আর কষ্ট দানা বাঁধতে শুরু করেছিল। সে রিনাকে সান্ত্বনা দিয়েছিল, ছি রিনা, এসব কি বলছো তুমি? আত্মহত্যা কোনো সমাধান নয়, আমরা আছি তোমার পাশে, আমরা এই ছেলেটাকে ছাড়ব না। রিনা ভয় পাচ্ছিল, যদি সব জানাজানি হয়ে যায়, মা বাবা জানতে পারলে কি ভাববে? আমার সম্মান, আমার ভবিষ্যৎ সব শেষ হয়ে যাবে। সাদিয়া রিনার হাত ধরে বলেছিল, তোমার সম্মান কেউ নষ্ট করতে পারবে না, আমরা তোমার পাশে আছি। কিন্তু এই সমস্যা থেকে বেরোতে হলে তোমাকে সাহসী হতে হবে, এই ছেলেটাকে শাস্তি পেতেই হবে।
সাদিয়া জানত এই ঘটনা আরিফকে না জানানোটা অন্যায় হবে, কিন্তু রিনা আরিফকে জানাতে বারণ করেছিল। রিনা জানত আরিফ রেগে গেলে কি করতে পারে। সে ভয় পাচ্ছিল আরিফ যদি ছেলেটিকে মেরে ফেলে তাহলে রিনার ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে যাবে। সাদিয়া এক উভয় সংকটে পড়েছিল, একদিকে রিনার সম্মান আর ভবিষ্যৎ, আর অন্যদিকে আরিফের রাগ আর পরিবারের নিরাপত্তা। সাদিয়া সিদ্ধান্ত নিয়েছিল প্রথমে সে নিজে রিনার সঙ্গে এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবে এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করবে। এরপর সে আরিফকে বিষয়টি জানাবে, তবে খুব সাবধানে, যাতে আরিফ হটকারী কোনো সিদ্ধান্ত না নেয়। পরের কয়েকদিন সাদিয়া রিনার সঙ্গে এই বিষয়ে অনেক কথা বলেছিল। রিনা ধীরে ধীরে সাদিয়ার কাছে সব খুলে বলেছিল। ছেলেটির নাম ছিল তানভীর। সে ছিল ইউনিভার্সিটির সবচেয়ে প্রভাবশালী ছেলেদের মধ্যে একজন। তার বাবা মাও বেশ প্রভাবশালী ছিলেন। রিনা ভয় পাচ্ছিল তানভীরের বিরুদ্ধে কিছু করলে তার নিজের জীবনই বিপন্ন হয়ে উঠবে। সাদিয়া রিনাকে অভয় দিয়েছিল। সে রিনাকে বুঝিয়েছিল যে এই পরিস্থিতিতে নীরব থাকাটাই সবচেয়ে বড় ভুল। একদিন রাতে আরিফ অফিস থেকে ফেরার পর সাদিয়া খুব সাবধানে তাকে বিষয়টি বলতে শুরু করেছিল। প্রথমে সে রিনার মনমরা থাকার কারণ হিসেবে সাধারণ কিছু কথা বলেছিল, যেমন প্রজেক্টের চাপ, ভবিষ্যতের চিন্তা। আরিফ প্রথমে তেমন পাত্তা দেয়নি, কিন্তু সাদিয়ার মুখের উদ্বেগের ছাপ দেখে সে বুঝতে পেরেছিল নিশ্চয়ই কিছু গুরুতর ব্যাপার ঘটেছে। আরিফ সাদিয়ার হাত ধরে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে সাদিয়া, তুমি এত চিন্তিত কেন? রিনার কিছু হয়েছে নাকি? সাদিয়া দীর্ঘশ্বাস ফেলেছিল। সে আরিফকে রিনার গোপন কথা বলতে শুরু করেছিল, খুব সাবধানে, শব্দ চয়ন করে। সে তনভীরের নাম উল্লেখ না করে বলেছিল যে রিনা এক খারাপ সম্পর্কে জড়িয়ে পড়েছিল এবং এখন সে ব্ল্যাকমেইলের শিকার। আরিফ প্রথমে বিশ্বাস করতে পারছিল না। তার ছোট বোন, যাকে সে নিজের সন্তানের মতো ভালোবাসে, সে এমন বিপদে। তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। সে লাফিয়ে উঠে বলেছিল, কোনো ছেলে সাহস পায় কি করে আমার বোনের সঙ্গে এমন করার? আমি এখনই যাচ্ছি, আমি ওই ছেলেকে শেষ করে দেব। সাদিয়া আরিফের হাত ধরে তাকে থামিয়েছিল। শান্ত হও আরিফ, এতে রিনার আরও ক্ষতি হবে। আমরা যদি হুট করে কিছু করি তাহলে রিনার সম্মান আরও নষ্ট হতে পারে। আরিফ হতাশ হয়ে সোফায় বসে পড়েছিল। তাহলে আমরা কি করব সাদিয়া? আমার বোন এমন বিপদে আর আমি কিছু করতে পারছি না। এই ঘটনা জানাজানি হলে মা বাবা কি ভাববেন? রিনার ভবিষ্যৎ? সাদিয়া আরিফের পাশে বসে তার হাতে হাত রেখেছিল। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে, কিন্তু আমাদের ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। রিনা চায় না এটা নিয়ে কোনো ঝামেলা হোক, ও শুধু এই সমস্যা থেকে মুক্তি চায়। আরিফ কিছুক্ষণ চুপ করেছিল। তারপর সাদিয়ার দিকে তাকিয়ে বলেছিল, তুমি কেন আমাকে আগে বলনি সাদিয়া? এত বড় একটা ব্যাপার। সাদিয়া বুঝিয়েছিল, রিনা আমাকে না বলতে বারণ করেছিল। ও খুব ভয় পাচ্ছিল। আমি চেয়েছিলাম আগে পুরো ব্যাপারটা বুঝে তারপর তোমাকে জানাতে। আমি জানতাম তুমি শুনলে রেগে যাবে, কিন্তু এখন আর লুকানোর সময় নেই। রিনাকে রক্ষা করতেই হবে। আরিফ সাদিয়ার কথা মনোযোগ দিয়ে শুনেছিল। সাদিয়ার ধৈর্য আর বিচক্ষণতা দেখে সে মুগ্ধ হয়েছিল। সে বুঝতে পারছিল সাদিয়া রিনার ভালোর জন্যেই এত কিছু করেছে। আরিফ তার রাগ কিছুটা সামলে বলেছিল, ঠিক আছে, এখন কি করা যায়? সাদিয়া বলেছিল, আমি একজন নারী আইনজীবী আর একজন মনোবিদের সঙ্গে কথা বলেছি। রিনার মানসিক অবস্থা এখন খুব খারাপ, ওর কাউন্সেলিং দরকার। আর এই ছেলেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি, কিন্তু সেটা করতে হবে এমনভাবে যাতে রিনার কোনো ক্ষতি না হয়। আরিফ সাদিয়ার বুদ্ধিমত্তা দেখে অবাক হয়েছিল। সাদিয়া ইতিমধ্যেই সব ভেবে রেখেছে। সে সাদিয়ার হাত ধরে বলেছিল, তুমি পাশে আছো বলেই হয়তো আমরা এই বিপদ থেকে রিনাকে উদ্ধার করতে পারব। পরের কয়েক সপ্তাহ ছিল তাদের জন্য এক কঠিন পরীক্ষা। সাদিয়া আর আরিফ মিলে রিনাকে সাহস জুগিয়েছিল। তারা রিনাকে একজন মনোবিদের কাছে নিয়ে গিয়েছিল। মনোবিদের কাউন্সেলিং রিনাকে মানসিকভাবে অনেকটাই সুস্থ করে তুলেছিল। রিনা ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পারছিল এবং সাহসী হয়ে উঠছিল। আরিফ তার একজন পরিচিত আইনজীবীর সঙ্গে কথা বলেছিল। আইনজীবী তাদের আশ্বস্ত করেছিলেন যে তারা এমনভাবে আইনি পদক্ষেপ নেবেন যাতে রিনার পরিচয় গোপন থাকে এবং তানভীরের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ সংগ্রহ করা যায়। সাদিয়া এই পুরো প্রক্রিয়ায় রিনার পাশে ছায়ার মতো ছিল। সে রিনাকে প্রতি মুহূর্তে সাহস জুগিয়েছিল, মায়ের মতো স্নেহ দিয়েছিল। রিনা সাদিয়ার মতো এক নতুন শক্তি খুঁজে পেয়েছিল। তানভীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল।
প্রথমে তানভীর সবকিছু অস্বীকার করেছিল, কিন্তু সাদিয়ার বুদ্ধিমত্তায় সংগৃহীত কিছু তথ্য প্রমাণ এবং রিনার সাহসী জবানবন্দি তাকে বিপদে ফেলেছিল। তানভীরের পরিবারও বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিল, কিন্তু আরিফ আর সাদিয়া দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তারা রিনার ন্যায় বিচারের জন্য লড়েছিল। মিডিয়ার সাহায্য না নিয়ে তারা নীরবে আইনি প্রক্রিয়া চালিয়েছিল। এর ফলে তানভীরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় এবং তার বিরুদ্ধে মামলাও রুজু করা হয়। এই কঠিন সময়ে আরিফ আর সাদিয়ার সম্পর্ক আরও গভীর হয়েছিল। আরিফ সাদিয়ার প্রতি কৃতজ্ঞ ছিল। সে বুঝতে পেরেছিল সাদিয়া শুধু তার স্ত্রী নয়, সে তার পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ, যে বিপদে আপদে ঢাল হয়ে দাঁড়ায়। সাদিয়ার ধৈর্য, সাহস আর বুদ্ধিমত্তা আরিফকে মুগ্ধ করেছিল। রিনা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। সে তার ভুল থেকে শিক্ষা নিয়েছিল। সে সাদিয়ার কাছে এসে একদিন বলেছিল, বৌদি, তুমি না থাকলে আমি হয়তো শেষ হয়ে যেতাম। তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। তোমার এই গন্ধ, তোমার এই উপস্থিতি আমার জীবনে এক নতুন আশার আলো। সাদিয়া রিনাকে জড়িয়ে ধরেছিল। তার মনে পড়েছিল রিনার সেই দিনের কথা। বৌদি, তোমার গন্ধে আমি মজে যাই। সেদিন এই কথাগুলো শুনে তার মনে যে অস্বস্তি জেগেছিল, আজ তা এক গভীর ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। রিনার সেই গন্ধের কথা বলার অর্থ সাদিয়া আজ বুঝতে পারছিল। সাদিয়া তার মধ্যে এক আশ্রয় খুঁজে পেয়েছিল, এক নিরাপত্তা, যা সে আর কোথাও পায়নি। সাদিয়া শুধু তার কসমেটিক্সের গন্ধেই নয়, তার পুরো সত্তায় এক নিরাপদ আশ্রয় হয়ে উঠেছিল রিনার জন্য। এই ঘটনার পর রিনা আর সাদিয়ার সম্পর্ক আরও গভীর হয়েছিল। রিনা হোস্টেলে না গিয়ে সাদিয়ার সঙ্গেই থাকতে শুরু করেছিল। সে মন দিয়ে পড়াশোনা করতে শুরু করেছিল এবং নিজের শিল্পকর্মে আরও মন দিয়েছিল। আরিফও রিনার দিকে আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দিত। তাদের পরিবারে নতুন করে শান্তি ফিরে এসেছিল। একদিন সকালে রিনা সাদিয়ার মেকআপ টেবিলের সামনে বসেছিল। সাদিয়ার নতুন পারফিউমের বোতল হাতে নিয়ে সে হেসে বলেছিল, বৌদি, তোমার এই গন্ধটা আমার ভীষণ প্রিয়। এই গন্ধটা আমাকে মনে করিয়ে দেয় আমি কতটা ভাগ্যবান যে তোমার মতো একজন বৌদি পেয়েছি। সাদিয়া রিনার পাশে এসে দাঁড়িয়েছিল। রিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে সে বলেছিল, আর আমি কতটা ভাগ্যবান যে তোমার মতো একজন ছোট বোন পেয়েছি। তাদের চোখে মুখে ছিল এক গভীর ভালোবাসার ছোঁয়া। রিনার সেই কথাগুলো, বৌদি, তোমার গন্ধে আমি মজে যাই, আজ আর কোনো রহস্য নয়, বরং এক পবিত্র সম্পর্কের প্রতীক হয়ে উঠেছিল। এক সম্পর্কের প্রতীক যেখানে ভালোবাসা, বিশ্বাস আর আশ্রয় মিলেমিশে একাকার। সাদিয়া বুঝতে পেরেছিল সম্পর্কের গভীরতা শুধু স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তা ভাই বোন, বৌদি ননদের মধ্যেও এক নতুন মাত্রা খুঁজে পেতে পারে। সেই দিনের সেই সামান্য কসমেটিক্সের গন্ধের কথাগুলো আসলে ছিল রিনার মনের ভেতরের লুকানো কষ্টের এক নীরব আর্তনাদ, যা সাদিয়ার ভালোবাসা আর সহমর্মিতায় পেয়েছে এক মধুর পরিণতি। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ঈশিতা ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আরও এমন হৃদয়স্পর্শী গল্প নিয়ে আপনাদের সামনে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।